রোমহর্ষক এই ঘটনা চলতে থাকলেও ২১ টেলিভিশনে খবর প্রচারের পর টনক নড়ে সহ সংশ্লিষ্টরা যান সরেজমিনে। করতে পারে সেটা বলেন, এরকম কেউ আছেন? নারী নির্যাতন করতেছেন বাবুলের বউ, আমি একটু স্বামী সংসার করি, আমার একটা ভিন্না কাকুটাই নেই গেছে করোনাকারী ছায়াটা খারাপ কাজ হয়েছে। জেলা প্রশাসক জানালেন ঘটনার সুষ্ঠু তদন্ত শুরু হয়েছে। তদন্ততে গিয়েছি, আমরা বিভিন্ন ব্যক্তির অভিযোগ শুনেছি, আমরা তাদের বক্তব্য কিছু কিছু রেকর্ড করেছি, ইম্পর্টেন্ট অংশগুলো আমরা তার রিপোর্ট তৈরি করে আমরা আমাদের উত্তর কর্তৃপক্ষ পাঠাবো। কিন্তু আধিপত্য বিস্তারকারী ৪ বাহিনীর অন্যতম পাইন্না বাহিনীর প্রধান হাজী সিরাজকে দেখা যায় জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে। তাই বিচার নিয়ে সন্দিহান নির্যাতনের শিকার নারীরা। ডিসিএসপির সাথে দেই এখন বাইনা সিরাজ করে, এখন জানি না ডিসিএসপির কাছে কইয়া কি বিচার পাই। আমাকে এত অত্যাচার অপমান হয়েছে, আর পর আমরা ডিসিএসপির কাছে কইছি যেন হইয়া পর এটা দেই ডিসিএসপির লগে আমাকে বাইনা সিরাজে আটটা আছে, আমাকে কি বিচার আমরা পাবো ডিসিএসপির কাছে, আমাকে বিচার নিয়ে তার পাবো না। এদিকে ভুক্তভোগী নারীরা পড়েছেন উভয় সংকটে। বিচার না পেয়ে সাংবাদিক এবং প্রশাসনের কাছে ঘটনার কথা জানতে গিয়ে এখন নতুন করে নির্যাতনের শিকার হচ্ছেন নিজ সংসারে। আমরা 2টা বোন একই ঘরে, 2টা বোনেরই অশান্তি, স্বামীরা অশান্তি দিতে আপনার কাছে এই কথা বলানোর যাতে কেউর কাছে বিচার পাই না। মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন, ভোলা। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। সাংবাদিক পেটানো সহ 3 মামলায় সরকার দলীয় সাংসদ গোলাম মাওলা রনির অন্তর্বর্তী জামিন। রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক নিয়ন্ত্রণে দেবে সিরিয়া, স্বাগত যুক্তরাজ্যের, ব্যাখ্যা চায় যুক্তরাষ্ট্র। 8 ঘন্টা পর্যন্ত কনফিডেন্ট ফ্রেশ লুকের জন্য ব্যবহার করো ফেয়ার এন্ড লাভলি ম্যাক্স এন্ড ফেস ওয়াশ। টাকা পাঠান বাংলাদেশে, সর্বনিম্ন ফি সাউদি রিয়াল 15। এখনই সাউদি রিয়াল 15 ফিতে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে বাংলাদেশ টাকা পাঠান। মিনিটের মধ্যেই টাকা বাংলাদেশে 12,000-এর বেশি এজেন্ট লোকেশনে। কোনো ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন নাই। বিশদ বিবরণের জন্য ফোন করুন 800-897-144। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। সাংবাদিক পেটানোর মামলা সহ 3টি মামলায় সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি নিজামুল হক নাসিম ও বিচারপতি কাশিফা হোসেনের অবকাশকালীন বেঞ্চ এ রায় দেন। আদালতে আইনজীবীরা একজন সংসদ সদস্যের আগামী সংসদ অধিবেশনে যাওয়া উচিত বলে যুক্তি দেখান। গেল 20 জুলাই রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় গোলাম মাওলা রনির অফিসে একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদক ও চিত্রগ্রাহককে মারধর করা হয়। এদিকে মঙ্গলবার দুপুরে একই বেঞ্চ পটুয়াখালীর গলাচিপা থানায় রনির বিরুদ্ধে করা চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির মামলায় জামিন মঞ্জুর করে। জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর নির্দেশ ও উপস্থিতিতে ৭১-এর 10 জুন পাবনার মতুইল গ্রামে পাকিস্তানি বাহিনী হত্যা করে পাবনা জিলা স্কুলের শিক্ষক কচিমউদ্দিন সহ 3 জনকে। মঙ্গলবার ট্রাইব্যুনাল 1-এ রাষ্ট্রপক্ষের 21তম সাক্ষী ইফসুফ আলী বিশ্বাস সাক্ষ্যে বলেন, ওই দিন পাকিস্তানি বাহিনীর 2টি গাড়ি আসে মাতুইল গ্রামে। নিজামী তাদের সাথে গাড়িতে বসেছিলেন এবং ওই গাড়িতে চোখ বাঁধা 3 জন মানুষ ছিল। গাড়ি দুটি ইছামতি নদীর পাড়ে যাওয়ার পর একটি গর্তে তাদের গুলি করে হত্যা করা হয়। এছাড়া ইপিআর পুলিশ ও মুক্তিযোদ্ধাদের হত্যা করে তারা। সাক্ষী আরও বলেন, পাবনার বিভিন্ন এলাকায় মতিউর রহমান নিজামী ও মাওলানা আব্দুস সোবহানের নেতৃত্বে গড়ে তোলা হয় পিস কমিটি, রাজাকার ও আলবদর বাহিনী। এদিকে আব্দুল আলিমের মামলায় 17টি অভিযোগের মধ্যে সবগুলোতেই যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন। পরে আইনি যুক্তি উপস্থাপন ও আসামি পক্ষের যুক্তিতর্কের জন্য বুধবার দিন নির্ধারিত হয়েছে। ব্লগার রাজীব ও জগৎজ্যোতি তালুকদার হত্যার মামলা এবং তন্ময় আহমেদের উপর হামলাকারীদের গ্রেফতারে সরকারের কোনো গাফিলতি নেই বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। মঙ্গলবার সচিবালয়ে গণজাগরণ মঞ্চের প্রতিনিধিরা স্মারকলিপি হস্তান্তর করেন মন্ত্রীর কাছে। পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, এসব মামলায় প্রাথমিক তদন্তে জামায়াত শিবিরের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। সে সময় গণজাগরণ মঞ্চ কর্মীরা অভিযোগ করেন, এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী গা ছাড়া ভাব দেখাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী তাদের নিরাপত্তা প্রদান ও দোষীদের খুঁজে বের করার আশ্বাস দেন।
ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের এমডি থাকার সময় বিদেশ থেকে যে উপহার বা টাকা এনেছেন তা কতটুকু নিয়ম মেনে আনা হয়েছে সেটা খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম হোসেন। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে একটি অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বিদেশ যাওয়ার ক্ষেত্রে, বিদেশ থেকে কোনো উপহার নেওয়ার ক্ষেত্রে, সম্মানী নেওয়ার ক্ষেত্রে পরিচালনা পর্ষদের পূর্ব অনুমতি নেওয়া বাধ্যতামূলক। ডক্টর ইউনুস এই ধরনের কোনো অনুমতিপত্র নেন নাই। ফলে এই যে ইরেগুলারিটি হয়েছে, এই ইরেগুলারিটি সম্পর্কে বাংলাদেশ ব্যাংক এবং গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনুসের কাছ থেকে নিশ্চয়ই আমরা বলবো ব্যবস্থা নিতে। এদিকে নোবেল জয়ী ডক্টর ইউনুসকে হেনস্থা করতে সরকার উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। মঙ্গলবার এক বিবৃতিতে এরশাদ অবৈধ আয় ও কর ফাঁকির অভিযোগে ডক্টর ইউনুসের বিরুদ্ধে সরকারের প্রচলিত আইনের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তকে দুঃখজনক বলেও মন্তব্য করেন। রাজধানীতে প্রতারণার অভিযোগে 11 জনকে 1 বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে 2টি অননুমোদিত ও অবৈধ হার্বাল চিকিৎসা কেন্দ্র এবং গোডাউন সিলগালা করা হয়। মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে অনুমোদনহীন বোম্বে ভেষজ ও দি খান কবিরাজ ঘরে যৌথ অভিযান পরিচালনা করে ওষুধ প্রশাসন পরিদপ্তর ও র্যাব 2। নির্বাহী ম্যাজিস্ট্রেট 11 প্রতারককে 1 বছর করে কারাদণ্ড ও চিকিৎসা কেন্দ্রগুলো সিলগালা করে দেন। তিনি বলেন, লাইসেন্সবিহীন ও শারীরিক ক্ষতিকর ওষুধ বিক্রি করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে প্রতিষ্ঠানগুলো। সে সময় পালিয়ে যান প্রতারক চক্রের মূল হোতা হায়দার আলী খান। রাজধানীর খিলগাঁওয়ে ধর্ষণের শিকার হয়ে কোহিনুর আক্তার নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে কোহিনুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তির পর বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কোহিনুর। মতিঝিল বিভাগের এডিসি মেহেদী হাসান জানান, কোহিনুর পুলিশ সদস্য সুলাইমানের ছোট বোন। খিলগাঁও নন্দীপাড়া এলাকায় সুলাইমানের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। জড়িত সন্দেহে আটক করা হয়েছে পুলিশ সদস্যের স্ত্রীকে। এদিকে রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদে রোডে একটি খাবার হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মালিক সহ 4 জন আগুনে পুড়ে গেছে। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আশুলিয়া থেকে সদরঘাট পর্যন্ত এখনো চালু করা হয়নি ওয়াটার বাস সার্ভিস, অথচ নদীর নাব্যতা রক্ষায় সদরঘাট থেকে আশুলিয়া পর্যন্ত ড্রেজিং এর কাজ প্রায় শেষ। এই রুটে দ্রুত ওয়াটার বাস কিংবা যাত্রীবাহী নৌযান চালানোর পরামর্শ নগরবিদদের। অন্যদিকে এ ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান। জুলহাস কবিরের রিপোর্ট। ঢাকার বৃত্তাকার নৌপথ ব্যবহারের লক্ষ্যে গাবতলী থেকে সদরঘাট পর্যন্ত চালু হয়েছে ওয়াটার বাস। আর আশুলিয়া থেকে গাবতলী পর্যন্ত 13 কিলোমিটার নৌপথে 3টি ল্যান্ডিং স্টেশন থাকার পরও এখন পর্যন্ত কোনো যাত্রীবাহী নৌযান চালু হয়নি। বিগত বিএনপি জোট সরকারের সময় এই রুটে সিন্নিরটেক, বিরুলিয়া ও আশুলিয়া ল্যান্ডিং স্টেশন তৈরি করা হয়। সে সময় ওয়াটার স্কুটার নামে একটি নৌযান চালু করা হলেও নানান অব্যবস্থাপনায় কয়েক মাসের মধ্যেই সেটি বন্ধ হয়ে যায়। সেই থেকে পড়ে আছে ল্যান্ডিং স্টেশনগুলো। এত সুন্দর একটা নদী, এটাকে আমি ইউজই করতে পারছি না। সরকারও কোনো পদক্ষেপ নিতেছে না। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দে শুড ডিসাইড টু ইউজ দিস ওয়ে। এর আগে তো চলতে আনতে বন্ধ হয়ে গেছে, অনেক আগেই বন্ধ হয়ে গেছে। আসলে সিনিটেক ল্যান্ডিং স্টেশন পর্যন্ত মগজ একটু রাখা, তারপর আসলে ইয়ে গেল সদরঘাট, তাহলে যাত্রী খুব ভালো হবে। এখান থেকে যদি রানিং থাকে যে ওয়াটার বাসগুলো, হ্যাঁ, যে একটার পর একটা থাকবে, যা 30 মিনিট পর পর থাকবে, এরকম, তাহলে অনেক, আমার মনে হয় অনেক ভালো হবে। নদীকে দখল ও দূষণ মুক্ত করতে আশুলিয়া গাবতলী রুটে দ্রুতই পণ্যবাহী নৌযানের পাশাপাশি ওয়াটার বাস চালুর পরামর্শ নগরবিদদের। নদীগুলোর প্রবাহ সচল রাখা, প্রবাহমান রাখা, এই উদ্যোগটা সরকারকে নিতে হচ্ছে এবং এটা যেন টিকে থাকে। ড্রেজিং পর্যাপ্ত হতে হবে, তবে আসল জিনিস হল ব্যবস্থাপনাটা সুদৃঢ় হতে হবে এবং সঠিক হতে হবে। শুধু সরকারি উদ্যোগ নয়, বরং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এই রুটে নৌযান চালানোর আহ্বান বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির। আমরা যে বৃত্তাকার নৌপথ তৈরি করছি, এটি অলরেডি চালু হয়েছে। এরপরে প্রাইভেট এন্টারপ্রেনিয়ার ইন্টারেস্টেড হচ্ছে, তারা এগিয়ে আসছে। আমরা আশা করছি আগামী 2-3 বছরের মধ্যে বৃত্তাকার নৌপথ আপনার সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে। অবশ্যই, অফকোর্স, আমরা এই নতুন ছটা আসলে আশুলিয়া থেকে আসবেই, তারও আরো যে বাড়াইতে পারি তারও চেষ্টা আমরা করব।
আশুলিয়া থেকে গাবতলী হয়ে সদরঘাট পর্যন্ত ওয়াটার বাস চালু হলে রাজধানীর তীব্র যানজট কমার পাশাপাশি নগরবাসীর বিনোদন পর্যটনেও ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। জুলহাস কবির, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। গ্যাসের সংকট আগেও ছিল, কিন্তু এতটা ভোগান্তিতে কখনো পড়েননি মানিকগঞ্জের মানুষ। গ্যাসের দাবিতে প্রতিনিয়ত চলছে ঝাড়ু মিছিল, রাস্তা অবরোধ সহ বিচিত্র সব কর্মসূচি। সাব্বিরুল ইসলামকে সঙ্গে নিয়ে আলী আহমেদ রুবেলের ক্যামেরায় অখিল পোদ্দারের 2 পর্ব রিপোর্টের প্রথম পর্ব। দীর্ঘদিন ধরে গ্যাস নেই মানিকগঞ্জ পৌর এলাকায়, আর এ নিয়েই ক্ষুব্ধ শহরের হাজারো মানুষ। শহীদ রফিক সড়ক, গার্লস স্কুল রোড, মাজার শরীফ বাজার, পশ্চিম দাসরা সহ আর সব এলাকার রুটিন বদলে গেছে গ্যাস সংকটের কারণে। সংসারগুলোতে দেখা দিয়েছে বাড়তি সব ঝামেলা। আমরা কোনোভাবে চালিয়ে দিতে পারি পানি খেয়ে, এই 5 বাচ্চারা কি করবে? হ্যাঁ, এদের 2 বেলা বা 3 বেলা দুধ বন্ধ গরম করে দেওয়ার মতো সঙ্গতি নাই। আগুন একটু আসে, একটুখানি হয়তো চার পানি দিলাম, আটার পানি দিলাম, তারপরে আটাটা সেদ্ধ করলাম, আর হলো না। বাসা বাড়িতে অল্প জায়গার মধ্যে লাকড়ি চুলা ধরাইতে পারি নাই। ডাবল লাইন, ট্রিপল লাইন, যত লাইন গভর্নমেন্টের করতে হবে, কিন্তু আমাদের একটা মূল দাবি হলো আমরা গ্যাস চাই। ক্ষুব্ধ জনগণ মাঝে মধ্যেই করছে রাস্তা অবরোধ, তাই সাময়িক আশ্বাস গ্যাস কর্মকর্তার। আগামী শুক্রবারের মধ্যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি ঈদে আরো অনেক উন্নতি হবে বলে আমি আশা করি। নতুন তৈরি ছোট বড় অসংখ্য কারখানায় চোরাই লাইন দিতে গিয়েই লেজে গোবরে অবস্থা, এমন অভিযোগ এলাকাবাসীর। সিএনজি থেকে গাড়ি ভর্তি করে আমাদের এই ডোমেস্টিক লাইনের গ্যাসগুলি তারা নিয়ে যায়। লোকাল যে কর্মকর্তা আছে, তাহলে পুরুষ মানুষ খেতে পারতেছে, যারা যাচ্ছে তাদেরকে রান্না করে দিতে পারতেছি না, বাচ্চাদেরকে খাওয়াতে পারতেছি না সময় মতো। বাচ্চারা বিভিন্ন খাবার খেতে চায়, এটা সেটা রান্না করে দিতে পারতেছি না। কেউ রান্না করছেন ভাত, কেউ তরকারি, কেউ বা ডাল কিংবা আলু ভর্তা, আর তাই ভাগাভাগি করে চলছে মানিকগঞ্জবাসীর খাবার দাবারের ব্যবস্থা। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন। এবার প্রবাসের সংবাদ।